মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। শ্রাবণের অন্ধকার রাত, থমথমে মেঘ করে আছে। আকাশে একটিও তারা দেখা যায় না। অন্ধকার ঘরে চুপ করে বসে বিধু ও বনমালী। একজনের চাদরে দেশলাই এবং বাতি বাঁধা ছিল। বর্ষাকালের দেশলাই বহু চেষ্টাতেও জ্বলল না। যে লণ্ঠন সঙ্গে ছিল তাও নিভে গেছে। উফ ভাইরে, অ্যাকচুয়ালি তামাকের জোগাড় থাকলে বড় সুবিধা হতো। তাড়াতাড়িতে কিছুই আনা হয়নি। আমি যাই, আমি চট করে দৌড়ে গিয়ে সব নিয়ে আসতে পারি। আর আমি বুঝি এখানে একলা বসে থাকবো? বিধুর এই ভয় পেয়ে আঁতকে ওঠা খুব স্বাভাবিক, কারণ ছোট্ট এই অন্ধকার ঘরটায় তারা শুধু দুজনে নেই। সামনেই একটা খাটের উপরে শুয়ে আছে এক মৃতদেহ। জমিদার বাড়ির বিধবা বউ কাদম্বিনীর মৃতদেহ। শ্মশানে মোট 4 জন এসেছিল মৃতদেহ নিয়ে। বাকি 2 জন গেছে কাঠের জোগাড় করতে, কিন্তু তাও বেশ অনেকক্ষণ হলো তাদের দেখা নেই। আচ্ছা, ওরা তো গেছে অনেকক্ষণ, এখনো তো এলো না। এই আমার মনে হয় জানিস, নিশ্চয়ই ওরা কোথাও বসে গল্প করছে আর তামাক খাচ্ছে। তাই হবে। এই এই দেখ দেখ দেখ, কি হলো তোর? ওইদিকে দেখ দেখ দেখ, কাপড়টা কাপড় কাপড়টা। কি কাপড়টা? কি হয়েছে বলবি তো? অন্ধকার ঘরে বাইরে থেকে আসা খুব হালকা আলোয় যা দেখে বিধু আঁতকে উঠেছিল তা ছিল সাদা কাপড়ে ঢাকা ওই মৃতদেহটি। বিধুর মনে হয়েছে মৃতদেহটি যেন পাশ ফিরে শুয়েছে। যেন পাশ ফিরে শুলো রে। হ্যাঁ, কি বলছিস? এই রাম 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 রাম, ঠিক 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 দেখেছিস? রাম 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 রাম। হঠাৎ মৃতদেহটি যেন দীর্ঘশ্বাস ফেলল, একটু নড়ে উঠল। বিধু আর বনমালী আর সাহস রাখতে পারল না। ও বাবা গো, পালাও, বাঁচাও বাঁচাও, বাবা গো, ভূত ভূত ভূত, বাঁচাও বাঁচাও। রাম 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 রাম। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত। অভিনয় শাওলি চট্টোপাধ্যায়, গল্প পাঠে দীপ কাইজার বসু। জীবিত ও মৃত। রানীহাটের জমিদার সারদা শঙ্কর বাবুদের বাড়ির বিধবা বউটির পিতৃকুলে কেউ ছিল না। সকলেই একে একে মারা গেছে। পতিকুলেও ঠিক নিজের বলতে কেউ নেই। পতিও নেই, পুত্রও নেই। একটি ভাসুরপো মানে সারদা শঙ্করের ছোট ছেলে, সেই তার চোখের মণি। সে জন্মানোর পর তার মায়ের বহুদিন ধরে এক কঠিন অসুখ হয়েছিল। সেই জন্য এই বিধবা কাকি কাদম্বিনী তাকে মানুষ করেছে। পরের ছেলে মানুষ করলে তার প্রতি প্রাণের টান আরও যেন বেশি হয়, কারণ তার উপরে অধিকার থাকে না, তার উপরে কোনো সামাজিক দাবি নেই, কেবল স্নেহের দাবি। কিন্তু কেবলমাত্র স্নেহ সমাজের সামনে নিজের দাবি কোনো দলিল অনুসারে প্রমাণ করতে পারে না, তা সে চায়ও না। শুধু অনিশ্চিত প্রাণের ধনটিকে দ্বিগুণ ব্যাকুলতার সাথে ভালোবাসে। বিধবার সমস্ত রুদ্ধ ভালোবাসা এই ছেলেটির উপর ছিটিয়ে একদিন শ্রাবণের রাতে কাদম্বিনীর হঠাৎ মৃত্যু হল। হঠাৎ কি কারণে তার হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে গেল কেউ জানে না। সময় জগতের বাকি সর্বত্রই চলতে থাকল, শুধু সেই স্নেহ কাতর ক্ষুদ্র কোমল বক্ষটির ভিতর সময়ের ঘড়ির কল চিরকালের মতো বন্ধ হয়ে গেল। পাছে পুলিশের উপদ্রব ঘটে, সেই জন্য বেশি আড়ম্বর না করে জমিদারের 4 জন ব্রাহ্মণ কর্মচারী তাড়াতাড়ি মৃতদেহ দাহ করতে নিয়ে গেল। রানীহাটের শ্মশান লোকালয় থেকে বেশ দূরে। পুকুরের ধারে একটা ছোট কুঁড়ে ঘর এবং তার কাছে একটা প্রকাণ্ড বটগাছ।
বিশাল মাঠে আর কোথাও কিছু নেই। আগে এখান দিয়ে নদী বয়ে যেত, এখন সেই নদী একেবারে শুকিয়ে গেছে। সেই শুকনো জলপথের এক অংশ খনন করে শ্মশানের পুকুর তৈরি হয়েছে। এখনকার লোকেরা এই পুকুরকেই সেই নদীর প্রতিনিধি মনে করে। মৃতদেহ কুটিরের মধ্যে রেখে চিতার কাঠ আসার অপেক্ষায় 4 জনে বসেছিল। সময় এত দীর্ঘ মনে হচ্ছিল যে অধৈর্য হয়ে পড়েছিল সবাই। কাঠ আনতে এত দেরি কেন হচ্ছে? নিতাই এবং গুরুচরণ তা দেখতে গেল। বিধু এবং বনমালী মৃতদেহ রক্ষা করে বসে থাকল। সেই সময় দেহটি হঠাৎ পাশ ফেরে এবং দীর্ঘশ্বাস ফেলে। ও বাবারে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও! রাম 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 রাম। নিজেদের গ্রামের দিকে পালাচ্ছিল বিধু ও বনমালী। হঠাৎই দেখা তাদের 2 সঙ্গীর সঙ্গে। তারা লণ্ঠন হাতে ফিরে আসছিল। তারা কাঠের কোনো খবর জানে না, তবু জোড়াতালি দিয়ে বলল গাছ কেটে চেরা হচ্ছে। আর একটু পরেই কাঠ এসে পড়বে। তারা পাল্টা জিজ্ঞাসা করল বিধু ও বনমালী কোথায় যাচ্ছে। কুঁড়ে ঘরের ঘটনার বর্ণনা শুনে বিশ্বাসই হল না নিতাই ও গুরুচরণের। কর্তব্য ফেলে আসার জন্য উল্টে ধমক দিল তাদের। ফের 4 জন একসঙ্গে কুঁড়ে ঘরে ফিরে এলো। এ কি রে? এই মৃতদেহটা কোথায় গেল? তাই তো, এ কি হলো? ভূত? তার মানে আমরা ঠিকই দেখেছিলাম। রাম 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 রাম। মৃতদেহ নেই, ঘরে নেই, বাইরে নেই, কোথাও নেই। 4 জনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। শিয়ালে যদি নিয়ে যায়, এরকম ভাবনাও এলো তাদের মধ্যে। ঘরটার দরজার কাছে কাদা জমেছিল একটু। লণ্ঠনের আলোয় তাতে ছোট ছোট পায়ের ছাপ দেখতে পেল তারা। সদ্যই হয়েছে। আশেপাশে আরো কিছুটা গিয়ে তারা দেখতে পেল না কাউকে। এবার কি হবে? জমিদার বাবু তো এসব ভূতের গল্প বিশ্বাস করবেন না, আমাদেরই ওপর চোটপাট করবেন, আরও কিছু করতে পারেন। ওহ, কি যে করি! এদিকে ভূতের ভয়, ওদিকে জমিদার বাবু। কিছুক্ষণ 4 জনে সলা পরামর্শ করল। অবশেষে কি যেন ভাবার পরে মুখ খুলল বিধু। শোনো, জমিদার বাবুকে আমরা বলবো দাহ কাজ সারা হয়ে গেছে। হ্যাঁ, সে কি? পরে জানতে পারলে? কি করে জানবে? আরে আমরাই তো আছি। এই যে আমরা 4 জন মাত্র। কেউ কিছু না বললেই হলো। নিজেদের বাড়ির লোককেও তো বলবার দরকার নেই। শোনো, সবাই জানুক আমরা দাহ কাজ সেরেই ফিরেছি। অনেক সময় এরকম হয় যে কোনো মানুষের মধ্যে হঠাৎ জীবনের কোনো লক্ষণ পাওয়া যায় না। তখন যেন জীবন প্রচ্ছন্নভাবে থাকে এবং সময় মতো আবার প্রায় মৃত শরীরে তার কাজ শুরু হয়ে যায়। কাদম্বিনীও মরেনি। হঠাৎ কী কারণে তার জীবনের সব ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। আমি কোথায়? আর ওই লোক দুটোই বা কে? ওরা পালালো কেন? কুঁড়ে ঘরের মধ্যে যখন জ্ঞান ফিরল কাদম্বিনীর, তখন সেখানে ছিল বিধু ও বনমালী। মৃতদেহটি দীর্ঘশ্বাস ফেলার পরেই তারা হুড়মুড়িয়ে পালিয়ে গিয়েছিল। তাই কুঁড়ে ঘরের ভিতরের ঘটনা তাদের পক্ষে আর জানা সম্ভব হয়নি। আবার জ্ঞান হারানোর পর থেকে কি কি হয়ে গিয়েছে তাও অজানা কাদম্বিনীর। এত অন্ধকার কেন চারিদিক? আমি কোথায়? দিদি? কাদম্বিনী বুঝতে পারল বাড়িতে যেখানে সে শুয়ে থাকে এটা সেই জায়গা নয়। দিদি? কোনো সাড়া পেল না কাদম্বিনী। পাবেই বা কি করে? ভয়ে ভয়ে উঠে বসল। উঠতেই এক এক করে তার মনে পড়ে গেল ঘটনাগুলো। বুকের কাছে ব্যথা, শ্বাসরোধ হওয়ার উপক্রম হয়েছিল তার। তার বড় জা তখন ঘরের কোণে বসে খোকার জন্য দুধ গরম করছিল। কাদম্বিনী আর দাঁড়িয়ে থাকতে না পেরে বিছানার উপর আছড়ে পড়েছিল। প্রায় বুঝে আসা গলায় সে তখন বলেছিল, দিদি, একবার খোকাকে এনে দাও, আমার প্রাণ কেমন করছে। তারপরেই সব কিছু কালো হয়ে এলো। যেন একটা লেখা খাতার উপরে দোয়াত শুদ্ধ কালি গড়িয়ে পড়ল।
কাদম্বিনীর সমস্ত স্মৃতি এবং চেতনা, বিশ্বগ্রন্থের সমস্ত অক্ষর এক মুহূর্তে একাকার হয়ে গেল। খোকা তাকে একবার শেষবারের মতো তার সেই মিষ্টি ভালোবাসার স্বরে কাকিমা বলে ডেকেছিল কিনা, তার অনন্ত অজানা মরণযাত্রার পথে চেনা পৃথিবী থেকে এই শেষ স্নেহ পাথেয়টুকু সংগ্রহ করে এনেছিল কিনা, বিধবার তাও মনে পড়ে না। তার মনে হলো জমালয় বুঝি এরকমই নির্জন, অন্ধকার, কিছুই দেখার নেই, শোনার নেই, কাজ করার নেই, কেবল চিরকাল এইভাবে জেগে বসে থাকতে হবে। তারপর যখন খোলা দরজা দিয়ে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এলো, বর্ষার ব্যাঙের ডাক কানে এলো, তখন এক মুহূর্তে তার এই ছোট্ট জীবনের আশৈশব সমস্ত বর্ষার স্মৃতি একসঙ্গে তার মনে উদয় হলো। যেন পৃথিবীর ছোঁয়া সে অনুভব করতে পারল। একবার বিদ্যুৎ চমকে উঠল। সামনে পুকুর, বটগাছ, বিরাট মাঠ এবং দূর পর্যন্ত গাছের সারি এক পলকে চোখে পড়ল। এই জায়গাটায় আগে এসেছি, পুণ্যতিথিতে এই পুকুরে স্নান করেছি। এটা তো শ্মশান, যেখানে মৃতদেহ দেখে ভয় পেয়ে যেতাম। আমি কি করব এখন? বাড়ি ফিরে যাব, কিন্তু কি হবে? আমি তো বেঁচে নেই আর। আমাকে বাড়িতে নেবে কেন? সেখানে যে অমঙ্গল হবে। বেঁচে থাকার পৃথিবী থেকে আমি তো নির্বাসিত হয়ে গেছি। আমি যে আমার প্রেতাত্মা। জীবন ও মৃত্যুর সূক্ষ্ম পার্থক্য বোঝার মতো অবস্থায় তখন নেই কাদম্বিনী। সে ধরেই নিয়েছে সে মারা গেছে। তাই যদি না হবে, তবে সেই মাঝরাতে সারদা শঙ্করের সুরক্ষিত অন্তঃপুর থেকে এই দুর্গম শ্মশানে এলো কেমন করে? কিন্তু এখনো যদি আমার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হয়ে গিয়ে থাকে, তবে দাহ করার লোকজন গেল কোথায়? সারদা শঙ্করের আলোকিত জমিদার বাড়িতে তার মৃত্যুর শেষ মুহূর্ত মনে পড়ল। তারপরেই এই বহু দূরবর্তী জনশূন্য অন্ধকার শ্মশানের মধ্যে নিজেকে একাকিনী দেখে সে ধরে নিল, আমি এই পৃথিবীর জনসমাজের আর কেউ নই। আমি অতি ভীষণ অকল্যাণকারিণী। আমি আমার প্রেতাত্মা। এই কথা মনে উদয় হওয়া মাত্র তার মনে হলো তার চতুর্দিক থেকে বিশ্বনিয়মের সব বন্ধন যেন ছিন্ন হয়ে গেছে, যেন তার অদ্ভুত শক্তি, অসীম স্বাধীনতা। আচ্ছা, তাহলে তো আমি যেখানে ইচ্ছে যেতে পারি, যা ইচ্ছা করতে পারি। এই অভূতপূর্ব নতুন ভাবের আবির্ভাবে সে উন্মত্ত হয়ে হঠাৎ একটা দমকা বাতাসের মতো ঘর থেকে বেরিয়ে অন্ধকার শ্মশানের উপর দিয়ে চলল। মনে লজ্জা, ভয়, ভাবনার লেশ মাত্র থাকল না। চলতে চলতে পা ক্লান্ত, দেহ দুর্বল হয়ে আসতে লাগল। মাঠের পর মাঠ আর শেষ হয় না। মাঝে মাঝে ধান ক্ষেত, কোথাও বা এক হাঁটু জল দাঁড়িয়ে আছে। যখন ভোরের আলো অল্প অল্প দেখা দিয়েছে, তখন অদূরে লোকালয়ের বাঁশঝাড় থেকে দুটো একটা পাখির ডাক শোনা গেল। তখন কাদম্বিনীর কেমন যেন ভয় করতে লাগলো। পৃথিবীর সঙ্গে, জীবিত মানুষের সঙ্গে এখন তার কিরকম নতুন সম্পর্ক দাঁড়িয়েছে সে কিছুই জানে না। যতক্ষণ মাঠে ছিল, শ্মশানে ছিল, শ্রাবণ রাতের অন্ধকারের মধ্যে ছিল, ততক্ষণ সে যেন নির্ভয় ছিল, যেন আপন রাজ্যে ছিল। দিনের আলোয় লোকালয় তার পক্ষে অতি ভয়ঙ্কর স্থান বলে মনে হলো। মানুষ ভূতকে ভয় করে, ভূতও নিশ্চয়ই মানুষকে ভয় করে। মৃত্যু নদীর দুই পারে দুইজনের বাস। কাপড়ে কাদা মেখে অদ্ভুত ভাবের বশে ও রাত জাগার ফলে পাগলের মতো হয়ে কাদম্বিনীর যেরকম চেহারা হয়েছিল, তাতে মানুষ তাকে দেখে ভয় পেতে পারত। ছেলেরা বোধহয় দূরে পালিয়ে গিয়ে তাকে ঢেলা মারত। সৌভাগ্যক্রমে একজন পথিক ভদ্রলোক তাকে এই অবস্থায় দেখতে পায়। মা,
তোমাকে ভদ্রকুলের বউ বলে মনে হচ্ছে। তুমি এই অবস্থায় একলা পথে কোথায় চলেছো বলো দেখি? কাদম্বিনী প্রথমে কোনো উত্তর না দিয়ে তাকিয়ে থাকল। হঠাৎ কিছুই ভেবে পেল না। সে যে সংসারের মধ্যে আছে, তাকে যে ভদ্রকুলের বউয়ের মতো দেখাচ্ছে, গ্রামের পথে পথিক তাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করছে, এ সবই তার কাছে অকল্পনীয় বলে মনে হলো। পথিক তাকে আবার বলল, চলো মা, আমি তোমাকে ঘরে পৌঁছে দিই। তোমার বাড়ি কোথায় আমায় বলো? কাদম্বিনী চিন্তা করতে লাগল। শ্বশুরবাড়ি ফেরার কথা মনে স্থান দেওয়া যায় না, বাপের বাড়ি তো নেই। তখন ছেলেবেলার সইকে মনে পড়ল। সই যোগমায়ার সাথে যদিও ছেলেবেলা থেকেই বিচ্ছেদ, তবু মাঝে মাঝে চিঠিপত্র চলে। এক এক সময়ে রীতিমতো ভালোবাসার লড়াই চলতে থাকে। কাদম্বিনী জানাতে চায় ভালোবাসা তার দিকেই প্রবল। যোগমায়া বলে কাদম্বিনী তার ভালোবাসার যথোপযুক্ত প্রতিদান দেয় না। কোনো সুযোগে একবার দুজনের দেখা হলে যে একদণ্ড একে অন্যকে চোখের আড়াল করতে পারবে না, এই বিষয়ে কোনো পক্ষেরই কোনো সন্দেহ ছিল না। কাদম্বিনী অবশেষে উত্তর দিল, নিশিন্দাপুরে শ্রীপতিচরণ বাবুর বাড়ি যাব। আচ্ছা, আমি তো কলকাতায় যাচ্ছি। নিশিন্দাপুর যদিও খুব কাছে নয়, তবে আমি যেদিকে যাব সেদিকেই। চলো আমার সঙ্গে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। সেই পথিকই বন্দোবস্ত করে কাদম্বিনীকে শ্রীপতিচরণ বাবুর বাড়ি পৌঁছে দিলেন। দুই সইয়ের মিলন হল। প্রথমে চিনতে একটু দেরি হয়েছিল, তারপরে ছেলেবেলার মিলগুলো দুজনের চোখেই ফুটে উঠল। আনন্দে হৈ হৈ করে উঠল যোগমায়া। সই, ও মা, আমার কি ভাগ্য! তোমার যে দর্শন পাবো এমন তো আমার মনেই ছিল না। কিন্তু ভাই, তুমি কি করে এলে? ও বাবা, তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে ছেড়ে দিল? ভাই, শ্বশুরবাড়ির কথা আমাকে জিজ্ঞাসা করো না। আমাকে দাসীর মতো বাড়ির এক প্রান্তে স্থান দিও, আমি তোমাদের কাজ করে দেব। ও মা, সে কি কথা! দাসীর মতো থাকবে কেন ভাই? তুমি হলে আমার সই, তুমি আমার সেই ছোট্টবেলার সই। এমন সময় শ্রীপতি ঘরে ঢুকল। কাদম্বিনী খানিকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। মাথায় কাপড় দেওয়া বা কোনো রকম সংকোচ বা সম্ভ্রমের লক্ষণ দেখা গেল না। এই শুনছো, ও হচ্ছে আমার আমার সই কাদম্বিনী। জানো তো, ও আমাদের কাছে থাকতে চাইছে। ওর শ্বশুরবাড়ি আসলে পাছে তার সইয়ের বিরুদ্ধে শ্রীপতি কিছু মনে করে, এজন্য ব্যস্ত হয়ে যোগমায়া নানা রূপে তাকে বোঝাতে আরম্ভ করল। কিন্তু এতই অল্প বোঝাতে হলো এবং শ্রীপতি এত সহজে যোগমায়ার সমস্ত প্রস্তাব অনুমোদন করল যে যোগমায়া মনে মনে বিশেষ সন্তুষ্ট হল না। কাদম্বিনী সইয়ের বাড়িতে এলো, কিন্তু সইয়ের সঙ্গে মিশতে পারল না, কারণ মাঝে মৃত্যুর ব্যবধান। নিজেকে নিয়ে সব সময় একটা সন্দেহ এবং চেতনা থাকলে পরের সঙ্গে মেলা যায় না। কাদম্বিনী যোগমায়ার মুখের দিকে চায় আর কি যেন একটা ভাবতে থাকে। স্বামী ঘরকন্যা নিয়ে যোগমায়া যেন বহু দূরে অন্য এক জগতে আছে। স্নেহ, মমতা, সমস্ত কর্তব্য নিয়েও যেন পৃথিবীর লোক। আর আমি যেন শূন্য ছায়া। ও যেন অস্তিত্বের দেশে, আর আমি যেন অনন্তের মধ্যে। যোগমায়ারও কেমন কেমন লাগলো, কিছুই বুঝতে পারল না। স্ত্রীলোক রহস্য সহ্য করতে পারে না, কারণ অনিশ্চিতকে নিয়ে কবিত্ব করা যায়, বীরত্ব করা যায়, পাণ্ডিত্য করা যায়, কিন্তু ঘর কন্যা করা যায় না। এজন্য স্ত্রীলোক যা বুঝতে পারে না, হয় তার অস্তিত্ব বিলোপ করে তার সাথে কোনো সম্পর্ক রাখে না, নয় তাকে স্বহস্তে নতুন মূর্তি দিয়ে নিজের ব্যবহারযোগ্য একটি সামগ্রী গড়ে তোলে। যদি দুয়ের কোনোটাই না পারে, তবে তার উপর রাগ করতে থাকে। কাদম্বিনী যতই দুর্বোধ্য হয়ে উঠল, যোগমায়া তার উপর ততই রাগ করতে লাগল। ভাবল, এ কি উপদ্রব কাঁধের উপর চাপল।
আবার আর এক বিপদ, কাদম্বিনী নিজেকেই ভয় করে। সে নিজের কাছ থেকে নিজে কিছুতেই পালাতে পারে না। যাদের ভূতের ভয় আছে তারা যেখানে বেশি দৃষ্টি রাখতে পারে না সেখানেই ভয় পায়। কিন্তু কাদম্বিনীর নিজের মধ্যেই সবচেয়ে বেশি ভয়, বাইরে তার ভয় নেই। এই জন্য দুপুরে সে একা ঘরে একদিন চিৎকার করে উঠত। আবার সন্ধেবেলায় নিজের ছায়া দেখলে তার গা ছমছম করত। তার এই ভয় দেখে বাড়ি শুদ্ধ লোকের মনে কেমন একটা যেন ভয় জন্মে গেল। চাকর দাসীরা এবং যোগমায়াও যখন তখন যেখানে সেখানে ভূত দেখতে আরম্ভ করল। একদিন মাঝরাতে কাদম্বিনী নিজে শোয়ার ঘর থেকে কেঁদে বাইরে এসে একেবারে যোগমায়ার ঘরের দরজায় এসে বলল, দিদি, দিদি, কি বাবারে, কি হলো আবার? তোমার দুটি পায়ে পড়ি গো, আমায় একলা ফেলে রেখো না। উফ, কি সব বলছে এই মাঝরাতে? বাবারে, অসহ্য। মাঝে মাঝে এত রাগ হয় রকম সকম দেখে, ইচ্ছে হচ্ছে এখনই ওকে দূর করে দিই। যোগমায়ার পাশেই শুয়েছিল শ্রীপতি। ব্যাপারটা কি পুরো বুঝতে না পারলেও সে সামলানোর চেষ্টা করল নিজের স্ত্রীকে। তখনকার মতো ব্যাপারটা মিটে গেলেও পরের দিন অসময়ে অন্তঃপুরে শ্রীপতিকে ডেকে পাঠালো যোগমায়া। হ্যাঁ গা, তুমি কেমন ধারা লোক? একজন মেয়ে মানুষ নিজের শ্বশুর ঘর ছেড়ে তোমার ঘরে এসে বসে আছে, মাসখানেক হয়ে গেল, তবু যাবার নাম করে না। আর তোমার মুখে যে একবার আপত্তি শুনি না আমি। কি বলছো? ঠিকই বলছি। তোমার মনের ভাবটা কি বুঝিয়ে বলো দেখি। তোমরা পুরুষ মানুষ এমন জাতি বটে। বাস্তবিক সাধারণ স্ত্রী জাতির উপর পুরুষ মানুষের একটা নির্বিচার পক্ষপাত আছে। সেজন্য স্ত্রীলোকেরাই তাদের বেশি অপরাধী করে। নিঃসহায়া অথচ সুন্দরী কাদম্বিনীর প্রতি শ্রীপতির করুণা যে যথোচিত মাত্রার চেয়ে কিঞ্চিত বেশি ছিল। তার বিরুদ্ধে তিনি যোগমায়ার গা ছুঁয়ে শপথ করতে উদ্যত হলেও তার ব্যবহারে তার প্রমাণ পাওয়া যেত। শ্রীপতি মনে করত, নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোকেরাই পুত্রহীনা বিধবার প্রতি অন্যায় অত্যাচার করত, তাই নিতান্ত সহ্য করতে না পেরে পালিয়ে আমার আশ্রয় নিয়েছে। যখন এর বাপ মা কেউ নেই তখন আমি একে কি করে ত্যাগ করি। এই ভাবনা থেকেই কোনো রকম সন্ধান নিত না শ্রীপতি। কাদম্বিনীকেও এই অপ্রীতিকর বিষয়ে প্রশ্ন করে ব্যথিত করতে তার প্রবৃত্তি হতো না। তখন তার স্ত্রী তার অসাড় কর্তব্য বুদ্ধি নিয়ে নানা রকম আঘাত দিতে লাগল। কাদম্বিনীর শ্বশুরবাড়িতে খবর নেওয়া যে তার ঘরের শান্তি রক্ষার পক্ষে একান্ত আবশ্যক, তা বেশ বুঝতে পারছিল শ্রীপতি। অবশেষে স্থির করল রানীহাটে সে নিজে গিয়ে সন্ধান নিয়ে যা কর্তব্য স্থির করার করবে। শ্রীপতি তো গেল, এদিকে যোগমায়ার মাথায় অন্য ভাবনা। সে গেল কাদম্বিনীর কাছে। সই, তোমার একটা কথা বলি। আমার মনে হয় এখানে তোমার আর থাকা ভালো দেখাচ্ছে না। লোকে কি বলবে? লোকের সঙ্গে আমার সম্পর্ক কি? আহা, তোমার না থাক ভাই, আমাদের তো আছে। আমরা পরের ঘরের বউকে কি বলে আটকে রাখবো বলো দেখি? আমার শ্বশুর ঘর কোথায়? মরুন, পোড়া কপালি বলে কি? আমি কি তোমাদের কেউ? আমি কি এ পৃথিবীর? তোমরা হাসছো, কাঁদছো, ভালোবাসছো, সবাই নিজেকে নিয়ে আছো। আমি তো কেবল চেয়ে আছি। তোমরা মানুষ আর আমি ছায়া। বুঝতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের মাঝখানে কেন রেখেছেন। তোমরাও ভয় করো, পাছে তোমাদের হাসি খেলার মধ্যে আমি অমঙ্গল আনি। আমিও বুঝে উঠতে পারি না তোমাদের সঙ্গে আমার কি সম্পর্ক। কিন্তু ঈশ্বর যখন আমাদের জন্য আর কোনো স্থান গড়ে রাখেননি, তখন বন্ধন ছিঁড়ে গেলেও তোমাদের কাছে ঘুরে ঘুরে বেড়াই। এমনভাবে চেয়ে কাদম্বিনী কথাগুলো বলে গেল যে যোগমায়া কেমন একরকম করে মোটের উপরে একটা কি বুঝতে পারল।
কিন্তু আসল কথাটা বুঝল না, তাই জবাবও দিতে পারল না। দ্বিতীয়বার প্রশ্নও করতে পারল না। অত্যন্ত গম্ভীরভাবে সে চলে গেল। রাত প্রায় 10টা নাগাদ শ্রীপতি ফিরল রানীহাট থেকে। মুষলধারে বৃষ্টিতে পৃথিবী ভেসে যাচ্ছে। ক্রমাগতই তার শব্দে মনে হচ্ছে বৃষ্টির শেষ নেই, আর আজ রাতেরও যেন শেষ নেই। কি কি হলো বলো না। সে অনেক কথা পরে হবে। এই বলে কাপড় ছেড়ে খাবার খেল শ্রীপতি। তামাক খেয়ে শুতে গেল। ভাবটা অত্যন্ত চিন্তিত। যোগমায়া অনেকক্ষণ কৌতূহল দমন করেছিল। শেষে এক সময় বলেই ফেলল, কি শুনলে তাই বলো আমাকে। বলছি, নিশ্চয়ই তুমি একটা ভুল করেছো। শোনা মাত্র যোগমায়া মনে মনে ঈষৎ রাগ করল। ভুল মেয়েরা কখনোই করে না, যদিও বা করে কোনো সুবুদ্ধি পুরুষের সেটা উল্লেখ করা কর্তব্য নয়, নিজের ঘাড় পেতে নেওয়াই সুযুক্তি। যোগমায়া গলাটা একটু তুলে বলল, কিরকম শুনি? যে স্ত্রী লোকটিকে তোমার ঘরে স্থান দিয়েছো সে তোমার সই কাদম্বিনী নয়। কি? আমার সই কি আমি চিনি না? তোমার কাছ থেকে চিনতে হবে? বাবা, কি কথা ছিড়ি। শোনো শোনো, আমি যা শুনে এলাম তাতে কোনো সন্দেহ নেই যে কাদম্বিনী মারা গিয়েছে। ওই শোনো, তুমি নিশ্চয়ই কোনো একটা গোল পাকিয়ে এসেছো। কোথায় যেতে কোথায় গিয়েছো, কি শুনতে কি শুনেছো তার ঠিক নেই। তোমাকে নিজে যেতে কে বললো? হ্যাঁ, নিজে যেতে কে বললো? একখানা চিঠি লিখে দিলেই তো সব পরিষ্কার হয়ে যেত। নিজের কর্মপটুতার প্রতি স্ত্রীর এরকম বিশ্বাসের অভাবে শ্রীপতি অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে বিস্তারিতভাবে সব প্রমাণ একে একে প্রয়োগ করতে লাগল। কিন্তু কোনো ফল হলো না। উভয় পক্ষে হ্যাঁ না করতে করতে মাঝরাত হয়ে গেল। এত তর্কের মধ্যেও স্বামী স্ত্রী একটি ব্যাপারে একমত যে কাদম্বিনীকে এই মুহূর্তেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। শ্রীপতির বিশ্বাস অতিথি ছদ্ম পরিচয়ে তার স্ত্রীকে এতদিন প্রতারণা করেছে মহিলাটি, এবং যোগমায়ার বিশ্বাস সে কুলত্যাগিনী। তা সত্ত্বেও তর্কটা যেমন চলছিল তেমনই চলতে লাগলো। কেউই হার মানতে চায় না। দুজনের কণ্ঠস্বর ক্রমেই উচ্চ থেকে উচ্চতর হতে লাগলো। তারা ভুলে গেল পাশের ঘরেই কাদম্বিনী শুয়ে আছে। ভালো বিপদেই পড়া গেল তো। আমি নিজের কানে শুনে এলাম। সে কথা বললে মানবো কেন? আমি নিজের চোখে দেখছি। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি আমাকে বলো দেখি, কাদম্বিনী কবে মরল সে কথা আমাকে বলো। যোগমায়া ভেবেছিল কাদম্বিনীর কোনো একটা চিঠির তারিখের সাথে অমিল বের করে শ্রীপতির ভুল প্রমাণ করে দেবে। শ্রীপতি যে তারিখের কথা বলল, দুজনে তা হিসেব করে দেখল যেদিন সন্ধেবেলায় কাদম্বিনী তাদের বাড়িতে আসে সে তারিখ ঠিক তার আগের দিনেই পড়ে। ব্যাপারটা বোঝা মাত্র যোগমায়ের বুকটা হঠাৎ কেঁপে উঠল। শ্রীপতিরও কেমন একরকম বোধ হতে লাগলো। এমন সময় তাদের ঘরের দরজা খুলে গেল। একটা বাতাস এসে প্রদীপটা ফস করে নিভে গেল। বাইরের অন্ধকার প্রবেশ করে এক মুহূর্তে সমস্ত ঘরটা আগা গোড়া ভরিয়ে দিল। আর কাদম্বিনী একেবারে ঘরের ভিতরে এসে দাঁড়ালো। তখন রাত্রি 2:30 প্রহর হয়ে গেছে, আর বাইরে অবিরাম বৃষ্টি পড়ছে। সই, আমি তোমার সেই কাদম্বিনী, কিন্তু এখন আমি আর বেঁচে নেই, আমি মরে গেছি। ও মা গো! কাদম্বিনী কিন্তু থামল না। সে বলে চলল, কিন্তু আমি মরেছি ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করেছি? আমার ইহলোকেও স্থান নেই, পরলোকেও স্থান নেই, তবে আমি কোথায় যাব? ওগো, আমি তবে কোথায় যাব? ততক্ষণে সেই দম্পতি জ্ঞান হারিয়েছে। মূর্ছিত দম্পতিকে অন্ধকার ঘরে ফেলে বিশ্বজগতে কাদম্বিনী নিজের স্থান খুঁজতে গেল।
কাদম্বিনী যে কেমন করে রানীহাটে ফিরে গেল তা বলা কঠিন, কিন্তু প্রথমে কাউকেই দেখা দিল না। সমস্ত দিন অনাহারে একটা ভাঙা পোড়ো মন্দিরে কাটিয়ে দিল। বর্ষার অকাল সন্ধ্যা যখন অত্যন্ত ঘন হয়ে এলো এবং আসন্ন দুর্যোগের আশঙ্কায় গ্রামের লোকেরা ব্যস্ত হয়ে নিজের নিজের ঘরে আশ্রয় নিল, তখন কাদম্বিনী পথে বেরিয়ে পড়ল। শ্বশুরবাড়ির দরজায় গিয়ে একবার তার হৃৎকম্প হল, কিন্তু মস্ত ঘোমটা টেনে যখন ভিতরে প্রবেশ করল, দাসী মনে করে দ্বাররক্ষীরা কোনো বাধা দিল না। এমন সময় বৃষ্টি খুব ঝেঁপে এলো, বাতাসও বেগে বইতে লাগল। তখন বাড়ির গৃহিণী সারদা শঙ্করের স্ত্রী তার বিধবা ননদের সাথে তাস খেলছিল। ঝি ছিল রান্নাঘরে এবং পীড়িত খোকা জ্বরের উপশমে শোয়ার ঘরে বিছানায় ঘুমিয়েছিল। কাদম্বিনী সকলের চক্ষু এড়িয়ে সেই ঘরে গিয়ে ঢুকল। সে যে কি ভেবে শ্বশুর বাড়ি এসেছিল সে নিজেও জানে না, কেবল এইটুকুই জানে যে একবার খোকাকে চোখে দেখার ইচ্ছে। তারপর কোথায় যাবে, কি হবে, সে কথা সে ভাবেও নি। খোকা, কাদম্বিনী দেখল রুগ্ন শীর্ণ খোকা হাত মুঠো করে ঘুমিয়ে আছে। তার উত্তপ্ত হৃদয় যেন গলে গেল। মনে করল তার সমস্ত বালাই নিয়ে তাকে একবার বুকে চেপে না ধরলে কি বাঁচা যায়? আমি নেই, একে দেখার কি আছে? ওর মা সঙ্গ ভালোবাসে, গল্প ভালোবাসে, খেলা ভালোবাসে। এতদিন আমার হাতে ভার দিয়ে সে নিশ্চিন্ত ছিল। কখনো তাকে ছেলে মানুষ করার কোনো দায় পোহাতে হয়নি। আজ কে তেমন করে যত্ন করবে? এমন সময় খোকা হঠাৎ পাশ ফিরে আধো ঘুমন্ত অবস্থায় বলে উঠল, কাকিমা চলতে। মরে যাই সোনা আমার, তোর কাকিমাকে এখনো ভুলিসনি? তাড়াতাড়ি কুঁজো থেকে জল গড়িয়ে নিয়ে খোকাকে বুকের উপর তুলে কাদম্বিনী তাকে জল খাওয়াতে লাগল। যতক্ষণ ঘুমের ঘোর ছিল, অভ্যাস মতো কাকিমার হাত থেকে জল খেতে খোকার কিছুই আশ্চর্য বোধ হল না। অবশেষে কাদম্বিনী যখন বহুকালের আকাঙ্ক্ষা মিটিয়ে তার মুখচুম্বন করে তাকে আবার শুইয়ে দিল, তখন তার ঘুম ভেঙে গেল এবং কাকিমাকে জড়িয়ে ধরে সে জিজ্ঞাসা করল, কাকিমা তুই মরে গিয়েছিলি? হ্যাঁ খোকা। খোকার মনে তো কোনো ভয় নেই, বরং সে কাকিমাকে পেয়ে খুশি হলো। বলল, আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস, আর তুই মরে যাবি না তো? কাদম্বিনী কিছু একটা হয়তো উত্তর দিত, কিন্তু তার আগেই একটা গোল বেঁধে গেল। ঝি এক বাটি সাগু হাতে করে ঘরে ঢুকছিল। কাদম্বিনীকে দেখে সে চিৎকার করে বাটি ফেলে দিল। তারপর সে নিজেই আছাড় খেয়ে পড়ল। চিৎকার শুনে তাস ফেলে গিন্নি ছুটে এলো, আর ঘরে ঢুকতেই সে একেবারে কাঠের মতো হয়ে গেল। পালাতেও পারল না, মুখ দিয়ে একটা কথাও সরল না। এইসব ব্যাপার দেখে খোকার মনে ভয়ের সঞ্চার হলো। সে কেঁদে উঠে বলল, কাকিমা, কাকিমা তুই যা। কাদম্বিনী অনেকদিন পরে আজ অনুভব করেছে যে সে মরেনি। সেই পুরনো ঘর, সেই খোকা, সেই স্নেহ তার পক্ষে সমান জীবন্তভাবেই আছে। মধ্যে কোনো বিচ্ছেদ, কোনো ব্যবধান জন্মায়নি। সইয়ের বাড়ি গিয়ে অনুভব করেছিল বাল্যকালের সে সই মরে গিয়েছে। খোকার ঘরে এসে বুঝতে পারল খোকার কাকিমা তো এক তিলও মরেনি। দিদি, তোমরা আমাকে দেখে কেন ভয় পাচ্ছ? এই দেখো দেখো, আমি তোমাদের সেই কাদম্বিনী, যেমন ছিলাম তেমনই আছি। গিন্নি আর দাঁড়িয়ে থাকতে পারল না, জ্ঞান হারিয়ে পড়ে গেল।
বোনের কাছে খবর পেয়ে সারদা শঙ্করবাবু দৌড়ে অন্তঃপুরে এসে উপস্থিত হল। সামনের দৃশ্য দেখে সে হতচকিত। কাদম্বিনীর দিকে জোরহাত করে দাঁড়িয়ে সে বলল, ছোট বৌমা, এ কি তোমার উচিত হচ্ছে? সতীশ আমার বংশের একমাত্র ছেলে, ওর প্রতি তুমি কেন দৃষ্টি দিচ্ছ? আমরা কি তোমার পর? তুমি যাওয়ার পর থেকে ও প্রতিদিন শুকিয়ে যাচ্ছে, ওর ব্যামো আর ছাড়ে না, দিন রাত কেবল কাকিমা কাকিমা করে। যখন সংসার থেকে বিদায় নিয়েছ তখন এ মায়াবন্ধন ছিঁড়ে যাও বৌমা, আমরা তোমার যথোচিত সৎকার করব। তখন কাদম্বিনী আর সইতে পারল না। গো, আমি মরে যাইনি গো, মরে যাইনি। আমি কেমন করে তোমাদের বোঝাবো আমি মরিনি? এই দেখো আমি 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 বেঁচে আছি, বেঁচে আছি আমি। এই বলে কাঁসার বাটিটা মাটি থেকে তুলে কপালে আঘাত করতে লাগলো। তার কপাল ফেটে রক্ত বেরোতে লাগলো। দেখো 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 আমি আমি বেঁচে আছি, আমি এখনো বেঁচে আছি। সারদা শঙ্কর মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। খোকা ভয় বাবাকে ডাকতে লাগলো। জ্ঞান হারানো দুই রমণী মাটিতেই পড়ে থাকলো। ক্রমাগত চিৎকার করে কথাটা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল কাদম্বিনী। সিঁড়ি দিয়ে নেমে বাড়ির ভিতরে যে পুকুরটা ছিল তার জলের মধ্যে গিয়ে পড়ল। সারদা শঙ্কর উপরের ঘর থেকে শুনতে পেল ঝপাস করে একটা শব্দ হলো। তারপর সমস্ত রাত বৃষ্টি পড়তে লাগলো। পরদিন সকালেও বৃষ্টি পড়ছে, দুপুরেও বৃষ্টির বিরাম নেই, এবং কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত। 1299 বঙ্গাব্দের শ্রাবণ মাসে অর্থাৎ ইংরেজি 1892 সালে সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় জীবিত ও মৃত গল্পটি। পরে তা অন্তর্ভুক্ত হয় গল্পগুচ্ছে। পিতৃতান্ত্রিক সমাজে বিধবা সন্তানহীনা নারীর অবস্থান নিয়ে লেখা এই গল্পটি অমর হয়ে আছে তার শেষ লাইনটির জন্য। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এই গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন কুণাল বসু, গল্প পাঠে দীপ কাইজার বসু, কাদম্বিনী শাওলি চট্টোপাধ্যায়, যোগমায়া সুপর্ণা দাস, শ্রীপতি অনির্বাণ ভট্টাচার্য, পথিক সৌভিক সাহা, খোকা সাঁজবাতি দাস, সারদা শঙ্কর শেখর। অন্যান্য চরিত্রে সায়ন ভট্টাচার্য ও কুণাল বসু। সাউন্ড রেকর্ডিং শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সৌম্য ও শুভ ক্রসটেক। এডিট অ্যাসিস্ট্যান্স চিরন্তন বিশ্বাস। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। সহযোগী পরিচালনায় কুণাল বসু ও সৌভিক সাহা। বিশেষ সহায়তায় সায়ন ভট্টাচার্য ও সাঁজবাতি দাস। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। গল্পের সূত্রধার ও সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী। প্রযোজনায় মজদুর ইউনিয়ন।